হ্যালো হ্যালো। ওয়েলকাম টু জাস্ট স্টাডিজ একাডেমি, বা তোরা জেএসএও বলতে পারিস এই প্ল্যাটফর্মটাকে। আমি ডক্টর শান্তনু পাল তোদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা 50টা আরো কোয়েশ্চেন সলভ করব। আগে আমরা অলরেডি 50টা কোয়েশ্চেন সলভ করেছি। 50টা না, এবারে হচ্ছে আমরা 25টা কোয়েশ্চেন সলভ করব। আহ, তো এরকম আরো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর তোরা। সাবস্ক্রাইব কর আর সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দে, যাতে তোরা পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবকিছু তোরা আর্লিয়েস্ট পেয়ে যেতে পারিস, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা যেটা আমরা করবো, জেনেটিক্স মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এর মধ্যে আমরা মোটামুটি 20 থেকে 30টা নম্বর আমরা সিকিউর করতে পারি, ঠিক আছে? খুবই ইজিলি সিকিউর করতে পারবো। বেশি কিছু নতুন করে করার মতো সময় নেই। এবার এখন যা করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস, ঠিক আছে? তোরা অলরেডি জানি মোটামুটি মক টেস্ট তোরা দিবি প্রত্যেকটাই। মানে মক টেস্টটা খুবই ইম্পর্টেন্ট দেওয়াটা। আর এই 25টা কোয়েশ্চেন্স এর মধ্যে তোদের একটা সমস্ত কনসেপ্ট, সমস্ত মোটামুটি আহ, যা যা তোরা পড়েছিস সবকিছু একটা রিভিশন হয়ে যাবে। এবার তোদের একটা কাজ করতে হবে যে আহ, প্রত্যেকটা কোয়েশ্চেন যখন আসবে তখন সেটাকে পজ করবি, পজ করে ট্রাই করবি নিজে। আর তারপরে এক্সপ্লেনেশন শুনবি। যদি সেটা ঠিক হয় তাহলে ওটাকে স্কিপ করে পরের কোয়েশ্চেন যেতে পারিস। তাতে তোদের টাইমটা অনেকটা ইউটিলাইজ হবে। এটা একটা রেকর্ডেড ভিডিওর একটা খুবই বেনিফিট। যাই হোক, তো আমরা মোটামুটি ভিডিওটা শুরু করব খুব শর্টে আর কি। আমরা সমস্ত কোয়েশ্চেন্স গুলো খুব ইজিলি বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো শুরু করা যাক। The repressor protein is synthesized by। তো আমরা জানি যে আমাদের যে ল্যাকোপেরান কনসেপ্ট অনুযায়ী একটা ব্যাকটেরিয়ার মধ্যে এরকম যদি একটা জিন থাকে, এই সেগমেন্টের মধ্যে কিছু পার্ট থাকে। সেই পার্টের মধ্যে প্রথমে আমরা জানি ল্যাক আই, যেটা হচ্ছে ইনডিউসেবল বা যেটা রেগুলেটর জিন আমরা বলবো। তারপরে পোর্শনটাকে বলবো হচ্ছে ল্যাক পি, যেটা প্রোমোটার জিন, যার উপরে হচ্ছে আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমার পলিমারেজ হচ্ছে আসবে, এসে হচ্ছে যে স্ট্রাকচারাল জিন গুলোকে হচ্ছে সিনথেসাইজ করবে। এবার স্ট্রাকচারাল জিন এটা হচ্ছে আমাদের তিন রকমের হয়, একটা জেড, একটা হচ্ছে এ, একটা পি, একটা হচ্ছে এ। এ মানে ট্রান্সএসিটাইলেস, পি মানে পারমিয়াস, জেড মানে হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেস হচ্ছে সিনথেসাইজ করবে। প্রোমোটার এখানে হচ্ছে আরএনএ পলিমারেজ এসে অ্যাটাচ হবে। আর অপারেটর যেটাতে ওই রেগুলেটর জিন থেকে একটা প্রোটিন সিনথেসিস হয়, সেটাকে আমরা বলি রিপ্রেসার প্রোটিন। এটাকে আরপি দিয়ে ডিনোট করছে, ঠিক আছে? এইটা, এই প্রোটিনটা যখন গ্যালাক্টোজের গ্যালাক্টোজ না, যখন হচ্ছে ল্যাকটোজ মিডিয়ামের মধ্যে প্রেজেন্ট থাকে, তখন রিপ্রেসার প্রোটিনটা আমার আসছে না। আর তখন হচ্ছে এই অপারেটর জিনের মধ্যে এই রিপ্রেসার প্রোটিনটা এসে অ্যাটাচ হচ্ছে না, যার জন্য একটা আরএনএ পলিমারেজ এটা সুইফটলি মুভ করতে পারবে। এখানে কোনো গেট ক্লোজ নয়, গেটটা ওপেন আছে। কিন্তু যখন হচ্ছে ল্যাকটোজ অ্যাবসেন্ট আছে, তখন এটা কিন্তু আর হবে না। তখন এটা গিয়ে অ্যাটাচ হয়ে যাবে, গেট ক্লোজ হয়ে যাবে, আর এটা সিনথেসাইজ হবে না। তাহলে রেগুলেটর প্রোটিন, মানে রেগুলেটর জিন যেটা আছে, সেটা রিপ্রেসার প্রোটিন তৈরি করে। এখান থেকে আমরা বুঝে গেলাম, তো অপশন হয়ে যাবে আমার বি। নেক্সট নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। A mutant bacterium lacks a functional operator region। তাহলে একটা মিউট্যান্ট ব্যাকটেরিয়াম, এটা তোরা সবাই হচ্ছে, যেটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে ভিডিও পজ করবি আর কোশ্চেনটা সলভ করার চেষ্টা কর, তারপরে এক্সপ্লেনেশনটা শুনবি, ঠিক আছে? তো এ মিউট্যান্ট ব্যাকটেরিয়াম ল্যাকস এ ফাংশনাল অপারেটর জিন। যদি ব্যাকটেরিয়ার মধ্যে এমন একটা মিউটেশন হয়ে গেছে যার জন্য অপারেটর জিনটাই নেই, তাহলে গেটটা আমার নেই, গেটটাই ওপেন আছে। তাহলে যদি আমার গেটই ওপেন থাকে, মানে আহ, সেটাকে ক্লোজ করার মতো কিছুই নেই, তাহলে সিম্পল হচ্ছে ট্রান্সলেশন, যে ট্রান্সক্রিপশন প্রসেসটা আছে আমার, সেখান থেকে এমআরএনএ তৈরি হবে। এমআরএনএ থেকে আমার প্রোটিন তৈরি হবে। প্রোটিনটা বিটা গ্যালাক্টোসাইডেজ বা পারমিয়েজ, আর ট্রান্স অ্যাসিটাইলেজ সেটা হচ্ছে নর্মালি যেটা সিনথেসাইজ হওয়ার সবকিছুই হবে। তো স্ট্রাকচারাল জিনিস সবকটাই নিজেকে ট্রান্সক্রাইব করছে, ট্রান্সলেটও করছে। তাহলে হুইচ আউটকাম ইজ মোস্ট লাইকলি, তাহলে সবসময় এটা হবে অলওয়েজ। তাহলে অলওয়েজ হচ্ছে আমার কারেক্ট আনসার। যদি আমার গেট গেটই না থাকে, গেট ক্লোজ বা ওপেন হওয়ার কোনো ব্যাপারই থাকছে না, কারণ এখানে ফাংশনাল ল্যাক করছে ফাংশনাল অপারেটর রিজন। তাহলে নেক্সট কোয়েশ্চেন, which component directly interacts with lactose বা অ্যালোল্যাকটোজ, ঠিক আছে?
যদি ল্যাকটোজ আমার মিডিয়ামে প্রেজেন্ট থাকে। ল্যাকটোজটাকে আমার ভাঙতে হবে হচ্ছে গ্যালাক্টোজ গ্যালাক্টোজ প্লাস গ্লুকোজে, এটা হচ্ছে ল্যাকটোজ। তাহলে এইটা যদি আমার একটা এনজাইম যার জন্য এটা আমার ভেঙে যাচ্ছে, এই এনজাইমটার নাম কি? বিটা গ্যালাক্টোসাইডেস। গ্যালাক্টোসাইডেস। এবার এই জিনটা তৈরি করছে কে? সরি, এই প্রোটিনটা বা এনজাইমটা তৈরি করছে যে এমআরএনএ, সেটা কোত্থেকে কোড হচ্ছে? সেটা হচ্ছে জেড জিন, যেটা হচ্ছে স্ট্রাকচারাল জিন থেকে তৈরি হচ্ছে। যেটার গেট হচ্ছে আমার অপারেটর, যেটা শুরু ইনিশিয়েট কে করছে? প্রমোটার। আর যেটা ইনডিউস করছে টু ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য অপারেটর রিজিয়ন, তাহলে সেটা করছে কে? ল্যাক আই। তাহলে ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্টস উইথ দ্য ল্যাকটোজ। কোন কম্পোনেন্টটা তৈরি হতে পারে? এখান থেকে যে প্রোটিন তৈরি হবে, রিপ্লেসার প্রোটিন, এটাই আমার ল্যাকটোজের সঙ্গে ডাইরেক্টলি বাইন্ড হবে। ডাইরেক্টলি বাইন্ড হয়ে গিয়ে অ্যালোল্যাকটোজ তৈরি হবে, অ্যালোল্যাকটোজ। আর এই অ্যালোল্যাকটোজটা আমার এখানে আটকাতে পারে না। যদি এটা রিপ্লেসার প্রোটিন হিসেবে শুধু থাকতো তাহলে এটা আমার আটকে যেত। এবার অ্যালোল্যাকটোজ যেটা তৈরি হয়ে গেল সেটা আমার অপারেটর রিজিয়নকে ক্লোজ করতে পারলো না। তাহলে ল্যাকটোজ যখন আমার প্রেজেন্ট থাকলো তখন অ্যালোল্যাকটোজ তৈরি হবে। আর তখন ও মানে হচ্ছে অপারেটর রিজিয়নে কোনো রকম মানে গেট ক্লোজ নেই। তাহলে আমার বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি হবে, ভেঙে যাবে। তাহলে কি হবে? কোনটা ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করছে? রিপ্রেসার প্রোটিন। নেক্সট কোয়েশ্চেন, ল্যাক operon is an inducible operon that regulates lactose metabolism in bacteria. ঠিক আছে, ল্যাক operon হচ্ছে ইনডিউসেবল operon। তো স্ট্রাকচারালি যখন আমার ল্যাকটোজ প্রেজেন্ট থাকে তখন এটা আমার ওপেন থাকে। ল্যাকটোজ প্রেজেন্ট মিন্স অপারেটর রিজিয়ন ওপেন, অপারেটর রিজিয়ন ওপেন। কিন্তু যখন ল্যাকটোজ আমার মিডিয়ামে অ্যাবসেন্ট আছে, ল্যাকটোজ যখন আমার মিডিয়ামে অ্যাবসেন্ট আছে, মানে এটা জেনারেল কন্ডিশন। জেনারেলি আমার ল্যাক অপারেন্ট হচ্ছে রিপ্রেসিভ টাইপ, প্রমোটিভ, প্রমোটার বা প্রমোট করছে না, সেটা হচ্ছে রিপ্রেসেবল, রিপ্রেসেবল বা হচ্ছে ইনডিউসেবল, যেটা বলতে পারবো, ইনডিউস করতে পারছে। যাই হোক, তো যখন আমার ল্যাকটোজ অ্যাবসেন্ট তখন অ্যালোল্যাকটোজ তৈরি হতে পারছে না, তখন যে রিপ্রেসার প্রোটিনটা এটা ওকে অক্লুড করে দেবে। ও আরপি লিখলাম, সেটা আমার অক্লুড করে দিল, তার মানে এটা আমার ক্লোজড। তার মানে আমার সিনথেসাইজ হবে না, যে জেড থেকে আমার বিটা গ্যালাক্টোসাইডাস বা অন্যান্য এনজাইম তৈরি ছিল, সেটা আমার তৈরি হলো না। দ্য ল্যাক অপেরন মে রিমেইন ইনঅ্যাক্টিভ ডিসপাইট দ্য অ্যাভেলেবিলিটি অফ ল্যাকটোজ। ইনঅ্যাক্টিভ মানে ইনঅ্যাক্টিভ থাকলো despite the availability of lactose. A bacterium is grown in medium containing the both glucose and lactose. Glucose lactose দুটোই আছে। এবার একটা সেলের মধ্যে যখন মিডিয়ামের মধ্যে গ্লুকোজ আর ল্যাকটোজ দুটোই আছে, ল্যাকটোজের প্রেজেন্ট, ল্যাকটোজ প্রেজেন্স, তার মানে কি ল্যাকটোজ ভেতরে ঢুকলো, ভেতরে ঢুকে অ্যালোল্যাকটোজ তৈরি হলো। অপারেটর রিজন ওপেন থাকার কথা, ওপেন অপারেটর রিজন, কিন্তু গ্লুকোজও প্রেজেন্ট আছে। গ্লুকোজ কি করবে? যে জেড থেকে কি তৈরি হলো? বিটা গ্যালাক্টোসাইডেস, গ্যালাক্টোসাইডেস। এটা বাই যে এন্ড প্রোডাক্টটা কি? একটা হচ্ছে গ্যালাক্টোজ, একটা গ্লুকোজ। এবার গ্লুকোজটা আমার প্রোডাক্ট সাইডে আছে, এটা যখন ভেতরে ঢুকবে তখন প্রোডাক্ট সাইডে বেশি কনসেন্ট্রেশনে আমার গ্লুকোজ থাকলো, তার মানে এই রিয়াকশনটা যেহেতু বাই ডাইরেকশনাল, এটা উল্টো দিকে ডাইরেকশনে মুভ করবে, মানে ল্যাকটোজ। তার মানে এই জিনিসটা আমার কি হলো? তাও আমার কি বলবো, গ্যালাক্টোজটা তৈরি হলো না, কেননা এই এনজাইমটাও ব্যাক ডাইরেকশনে ফ্লো করবে, কেননা গ্লুকোজ আমার এন্ড প্রোডাক্ট। ওই জন্য গ্লুকোজ থাকলে, ওই ল্যাকটোজ যদি প্রেজেন্টও থাকে তাহলে আমার ল্যাকোপেরন অফ থাকবে। তো ইনিশিয়ালি দ্য ল্যাকোপেরন রিমেন্স ইনঅ্যাক্টিভ, কারণ গ্লুকোজ আছে, গ্লুকোজ পুরোপুরি ইউটিলাইজড হলে তখন আর কি ইয়ে হবে, মানে আবার ওপেন হয়ে যাবে। আর ল্যাকটোজটা আবার মেটাবোলাইজড হয়ে এন্ড প্রোডাক্ট গুলো তৈরি করতে পারবে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল রিজন? তো এইটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে ক্যাটাবোলাইট রিপ্রেশন। এগুলো ক্যাটাবোলাইটস, কারণ ক্যাটাবলিক রিঅ্যাকশনের থ্রুতে এটাকে ভেঙেছে, ওই জন্য ক্যাটাবোলাইট বলে। তো ক্যাটাবোলাইট রিপ্রেশন, তাহলে অপশন নাম্বার বি হয়ে গেল কারেক্ট। তাহলে নেক্সট কোয়েশ্চেন, ইন ল্যাক ওপেরন বিটা গ্যালাক্টোসাইডাস ইজ এনকোডেড বাই। তো এটা একটা ডাইরেক্ট কোয়েশ্চেন না, ল্যাক জেড, জেড থেকে বিটা গ্যালাক্টোসাইডাস এনজাইমটা তৈরি হচ্ছে। which chromosome contains the highest number of genes? সব থেকে বড় ক্রোমোসোম হচ্ছে আমার 1, আর সব থেকে ছোট ক্রোমোসোম হচ্ছে আমার 1। তাহলে
এত বড় ক্রোমোজোমের মধ্যে জিনসও নিশ্চয়ই বেশি থাকবে, তাহলে ক্রোমোজোম 1। তো এই অর্ডারেই কমছে, এই অর্ডারে ক্রোমোজোমের সাইজ হচ্ছে কম। তাহলে ক্রোমোজোম নাম্বার 1 এ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ জিনস থাকবে। Approximately what percentage of the human genome consists of repetitive DNA? তাহলে repetitive DNA, এটা একদম ডাইরেক্ট কোশ্চেন, এনসিইআরটি এর লাইন। তো এটা হচ্ছে তোরা হোমওয়ার্ক হিসেবে রাখ যে কত এটা হবে, এটা আর বলছি না, তোরা একটু খোঁজ এই জিনিসটা। নেক্সট কোশ্চেন, which of the following was not an objective of human genome project? নট অবজেক্টিভ অফ হিউম্যান জিনোম প্রজেক্ট। আইডেন্টিফাই জিনস, হিউম্যান জিনোমের মধ্যে কত রকমের জিনস আছে সেটাকে আইডেন্টিফাই করা অবশ্যই এইচজিপির একটা মোটিভ বা অবজেক্টিভ, ঠিক আছে? যে কোন লোকেশনের মধ্যে কোন জিনটা আছে, সেই জিনটা থেকে কি বাই প্রোডাক্ট তৈরি হয়, সেই বাই প্রোডাক্টটা থেকে আমরা কি করে ইউটিলাইজ করতে পারবো ফার্দার বিভিন্ন রকম ডিজিজকে ডেসক্রাইব করার জন্য, ডিজিজ পজিটিভ এজেন্টকে, বা সেটাকে নিয়ে বিভিন্ন রকম রিসার্চ করার জন্য, ঠিক আছে? তো সিকোয়েন্স এন্টায়ার জিনোম সিকোয়েন্স করাটাও হচ্ছে এইচজিপি এর একটা মোটিভ, যে কোথায় কোন জিনটা হচ্ছে আছে সেটার এক্সাক্ট লোকেশনটাকে আইডেন্টিফাই করার জন্য। আর স্টোর জিনোমিক ইনফরমেশন, জিনোমিক ইনফরমেশন হচ্ছে স্টোরও করতে পারবো। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে মোটিভ হয়ে যাবে। নট অ্যান অবজেক্টিভ বলেছে ক্রিয়েট রিকম্বিনেন্ট ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএটা হচ্ছে এইচজিপি মোটিভ নয়, কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ অবশ্যই আমরা তৈরি করতে পারবো, আর তার থেকে স্পেসিফিক হচ্ছে আমরা প্রোডাক্ট অবটেইন করতে পারবো, যেটা হচ্ছে আমাদের হিউম্যান ইন্টারেস্টের মধ্যে আসবে, যেটা আমরা প্রোডাক্ট অফ ইন্টারেস্ট আমরা পাবো আর কি, যেটা আমাদের দরকার আছে। তো কিন্তু এটা এইচজিপির মেন মোটিভ না, এইচজিপির মেন মোটিভ হচ্ছে পুরো জিনোমটাকে সিকোয়েন্স করা, সেই জিনোমের মধ্যে সমস্ত ইনফরমেশন, যে জিনোমিক ইনফরমেশন আছে সেটাকে স্টোর করা, আর জিনসগুলোকে আইডেন্টিফাই করা, যাতে পরবর্তীকালে আমরা সেই জিন থেকে আমাদের ডিজায়ার্ড প্রোটিন বা ডিজায়ার্ড সেই সমস্ত ইনফরমেশন আমরা করতে পারবো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এও এইচজিপি ইউজ হতে পারে। নেক্সট, the average human gene contains, average human gene contain, যেহেতু হিউম্যান জিন ইউক্যারিওটিক টাইপের হচ্ছে, তো হয়ে যাবে সেল, তাহলে তার মধ্যে দু রকমের থাকবে। এমআরএনএ এর মধ্যে কমপ্লিটলি এক্সনস থাকে, এমআরএনএ, কিন্তু তার আগে এইচএনআরএনএ তৈরি হয়, এইচএনআরএনএ তৈরি হয়। এবার এইচএনআরএনএ এর মধ্যে আমার থাকবে হচ্ছে এক্সন ইন্ট্রন্স দুটোই, এক্সনস থাকবে ইন্ট্রন্স থাকবে, এক্সনস থাকবে ইন্ট্রন্স থাকবে। তো এই তারপরে এটাকে স্প্লাইসিং করে ইন্ট্রন্স গুলোকে সরিয়ে দেওয়া হয়, শুধু এক্সনস দিয়ে আমার এমআরএনএ তৈরি হয়। তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে বলেছে হিউম্যান জিন কন্টেন্স, তাহলে হিউম্যান জিনস এর মধ্যে আমার কি হিস্টোনস অনলি, হিস্টোনস অনলি ক্ষেত্রে আমার পুরো নিউক্লিয়েট ম্যাটেরিয়ালের মধ্যে হিস্টোনস অবশ্যই থাকবে, কারণ এটা হিউম্যান জিন ইউক্যারিওটিক সেলস। এবার অনলি ইন্ট্রন্স তো অবশ্যই না, কারণ সেটা এমআরএনএ বা এইচআরএনএ হিসেবে সেটা থাকতে পারে, এমআরএনএ বা এইচআরএনএ। কিন্তু যে জিনের মধ্যে এক্সনস থাকবে ইন্ট্রন্সও থাকবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অপশন সি হয়ে যাবে, কারণ ডিএনএ এর মধ্যে জাস্ট এইচএনআরএনএটাই আর কি, আমি যদি সিকোয়েন্স করে লেখার চেষ্টা করি, একটা কোডিং একটা নন কোডিং আমরা বলেছি, কোডিং থাকে নন কোডিং থাকে। কোডিং যে সিকোয়েন্সটা থাকবে ওটা এক্স্যাক্টলি সেম, তার মধ্যে শুধু ইউটাকে ইউতে চেঞ্জ করে দিতে হয় যখন আমরা এমআরএনএ লিখবো। তো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্সনস ইন্ট্রন্স দুটোই থাকবে একটা হিউম্যান জিনের মধ্যে। নেক্সট হচ্ছে, the human genome contains both unique and repetitive DNA sequences. Some DNA sequences are present in multiple copies and may occur thousands of times throughout the genome. যেটা আগেও বলেছি যে মাল্টিপল টাইমস, এটা হচ্ছে রিপিটেটিভ ডিএনএ, রিপিটেটিভ রিপিটেটিভ ডিএনএ। A researcher identifies a DNA sequence that is repeated thousands of times across the genome. The sequence is most likely to be রিপিটেড থাউজেন্ডস অফ টাইমস, একটাই জাস্ট সিকোয়েন্স জি টু সামথিং সি পর্যন্ত, যেখানে এ সি জি ইউ, ইউ থাকবে না, এ সি জি টি এ জি সি সি সামথিং এরকম কিছু থাকলো, সেটাই আর কি পরের যে স্ট্রেচ অফ ডিএনএ থাকবে, সেই সেম জিনিস হচ্ছে রিপিট হবে, সেই সেম জিনিস হচ্ছে রিপিট হবে। এরকম মোটামুটি 100 কপিস ধরে নিলাম,
এরকমই রিপিট হতে থাকবে। তো এইটাকে রিপিটেটিভ ডিএনএ বলছে। তো রিপিটেটিভ ডিএনএ আমার কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট হয়ে গেল ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ আ মলিকুলার টেকনিক used for individual identification based on variations present in the specific regions of the genome. These regions exhibit a high degree of polymorphism among the individuals. তাহলে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মধ্যে যে জিনোম আছে, জিনোমের মধ্যে যে ডিএনএ আছে, প্রত্যেকটাই হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মিউটেশনস হচ্ছে ফেস করছে। তাহলে ধরে নিলাম এগুলো সবকটা রিপিটেটিভ ডিএনএ। এই রিপিটেটিভ ডিএনএ এর মধ্যে ধরে নিলাম জি, সি, টি, এ, জি সামথিং এরকম কিছু আছে, যেটা হচ্ছে রিপিট হতে থাকছে আপ টু 100,000 টাইমস মোটামুটি রিপিট হতে থাকছে। এর মধ্যে এই একটা আমি সরিয়ে দিয়ে কোনো অন্য কিছু নিয়ে এলাম, করেসপন্ডিং কোডিং এ থাকলো, নন কোডিং এও সেই করেসপন্ডিং জিনিস আমার চলে এলো। এটা জি করলে আমার এখানে এ থাকবে। একটা পাইরিমিডিন আছে, এটা পিউরিন, পাইরিমিডিনের সঙ্গে হচ্ছে কম্বাইন করে থ্রু ডাবল বন্ডে, আর জানি সেটা হচ্ছে তো জিসি। এটি হচ্ছে আমার পিউরিন, সরি, তাহলে টি এর সাথে এটি, এ ডাবল বন্ড টি, আর জি ট্রিপল বন্ড সি হচ্ছে আমার কম্বাইন করবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা লিখবো। তাহলে সেক্ষেত্রে এই যে আমি একটা জিন বা একটা বেস পেয়ার আমি সরিয়ে দিলাম, বা দুটো বেস পেয়ার আমি অল্টার করে দিলাম, এটাকে বলবো ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশনস গুলো পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের মধ্যে পার্টিকুলারই হবে, মানে একটা ইন্ডিভিজুয়ালে এইটুকু সেগমেন্টের জাস্ট ভ্যারিয়েশন থাকবে। তাহলে দুটো ইন্ডিভিজুয়ালে কখনো সেম ভ্যারিয়েশনস পাওয়া যাবে না, দুটো ইন্ডিভিজুয়ালে মিউটেশনস ডিফারেন্ট ডিফারেন্ট সাইটে হবে, এখানে কারোর হলো, এখানে কারোর হলো, বা এখানে কারোর হলো। তাহলে আর সেম বেস পেয়ারও হচ্ছে অল্টার হবে না, বিভিন্ন পজিশনে হয়তো অল্টার হতে পারলো, এটা ধরে নিলাম 6th পজিশনে হলো, এটা 7th পজিশনে হবে বা 8th পজিশনে হবে, তাহলে এটা বলবো ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। তাহলে এই জিনিসটা এক্সপ্লয়েট করে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং মানে হচ্ছে একটা লোকের ডিএনএ, সেই ডিএনএটাকে আমরা অ্যানালাইসিস করব বিএনটিআর রিজিয়নস গুলোকে আইডেন্টিফাই করে। তাহলে বিএনটিআর রিজিয়নস গুলো আইডেন্টিফাই করলে আমরা ডিএনএটা পার্টিকুলার কোন ইন্ডিভিজুয়াল সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে টু ইন্ডিভিজুয়ালস হ্যাভ আইডেন্টিক্যাল বিএনটিআর প্যাটার্নস, দ্য মোস্ট লাইকলি কনক্লুশনস ইজ। বিএনটিআর প্যাটার্নস হচ্ছে আমার ইকুয়াল বা আইডেন্টিক্যাল এলো, তাহলে কি সেম ক্রোমোসোম নাম্বার? সেম ক্রোমোসোম নাম্বার তো একটা হিউম্যান আর একটা হিউম্যানের কত নাম্বার অফ ক্রোমোসোম থাকবে, এরও 46 নাম্বার অফ ক্রোমোসোম, এরও 46 নাম্বার অফ ক্রোমোসোম, হিউম্যান ইন্ডিভিজুয়াল 1 আর ইন্ডিভিজুয়াল 2 এর। তাহলে এটা হবে না, এদের মধ্যে তো ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস হচ্ছে ডিফারেন্ট হয়ে যাবে। আর সেম ব্লাড গ্রুপ হলেও হয়তো এরও ব্লাড গ্রুপ এ থাকলো, এরও ব্লাড গ্রুপ এ থাকলো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাও তারা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, তাদের ভ্যারিয়েশনস ডিফারেন্টলি হবে। সেম মিউটেশন, হ্যাঁ এটা হতে পারে, সেম মিউটেশন হলো সেই একই জায়গাতে আমার সেই সেম পজিশনে, সিক্সথ পজিশনে আমার মিউটেশন হলো, তাহলে সেম মিউটেশন অবশ্যই একটা কজ হতে পারে। কিন্তু লাইকলি আইডেন্টিক্যাল টুইন্স এর মধ্যেও আমার ভ্যারিয়েশনস ডিফারেন্ট হয়, তাহলে জেনেটিক্যালি টুইন্সরাও কিন্তু আমার আলাদা ইন্ডিভিজুয়াল হবে। ঠিক আছে, জিন্স হচ্ছে ম্যাচ করবে না, সেক্ষেত্রেও ম্যাচ করবে না, কারণ ভিএনটিআর হচ্ছে জাইগোট যখন তৈরি হলো, জাইগোটের পরে যে যে ফেজের থ্রুতে দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা সময় সময় মোমেন্টে আমার ভ্যারিয়েশনস বা মিউটেশনস অ্যাকোয়ার করছে, সোমাটিক মিউটেশনস বলে। তো সোমাটিক মিউটেশনস প্রত্যেকটা সময় আর কি অ্যাকোয়ার করছে। তো সেক্ষেত্রে ভিএনটিআর মোস্ট লাইকলি কনক্লুশন হয়ে যাবে আমার সেম মিউটেশন হতে পারে। নেক্সট হয়ে যাবে, তো DNA fingerprinting relies on the analysis of specific DNA fragments generated from the genomic DNA, and restriction enzymes play a crucial role in this technique by recognizing and cleaving the DNA at specific nucleotide sequences. Why are the restriction enzymes used in DNA fingerprinting? Restriction enzymes কেন ইউজ করা হলো? আগে restriction enzymes ছিল না, যার জন্য আমরা একটা পার্টিকুলার ডিএনএ একটা পার্টিকুলার সাইট, যেটাকে আমরা প্যাটার্ন রেকগনিশন সাইট বলতে পারি, বা একটা পার্টিকুলার একটা জায়গা যেখানে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমটা হচ্ছে আইডেন্টিফাই করবে আর সেটা ক্লিপ করবে। ডিপেন্ডিং অন সেটা মাঝখানে ক্লিপ করলে তাকে বলা হয় এন্ডো, সেটাকে বলবো হচ্ছে এন্ডোজিনাস বা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমস, আর এটা হচ্ছে এক্সো রেস্ট্রিকশন এনজাইমস। তাহলে they synthesize DNA and they cut DNA at specific recognition sequences. আচ্ছা, রেকগনিশন সিকোয়েন্স পার্টিকুলার সাইটে হচ্ছে আমার কেটে দিচ্ছে, যেটা হচ্ছে আমরা আগে থেকেই জানতে পেরে গেছি যে কোথায় আর কি কাট করবে,
সেই রেকগনিশন সাইটকে আগে থেকে আইডেন্টিফাইড আছে। সো দে জয়েন ডিএনএ ফ্র্যাগমেন্টস টুগেদার, এটা লাইগেসের কাজ। দে রেপ্লিকেট ডিএনএ, এটা হচ্ছে রেপ্লিকেট ডিএনএ হচ্ছে ডিএনএ পলিমারেজের কাজ। আর দে সিনথেসাইজ ডিএনএ, আর সিনথেসাইজ ডিএনএ ওটাও ডিএনএ পলিমারেজই করবে। তো অবশ্যই রেকগনিশন সাইটের মধ্যে কাট করছে, রেস্ট্রিকশন এনজাইম প্যাটার্ন রেকগনিশন সাইটের মধ্যে কাট করছে। The DNA fingerprinting is widely used in forensic investigations to compare DNA samples obtained from a crime scene with those of the potential suspects. A match at multiple independent VNTR loci indicates a very high degree of genetic similarity between the samples. A DNA fingerprint obtained from a crime scene matches that of the suspect at 15 independent VNTR loci. What is the strongest conclusions that can be drawn from the observation? The suspect is definitely guilty. এখানে হচ্ছে কি বলছে, a DNA fingerprint obtained from crime scene that matches কি করবে, matches that of সাসপেক্টের সঙ্গে যে ক্রাইম সিনের যে আমার স্যাম্পেলটা আছে, হতে পারে হেয়ার ফলিকল, সিমেন স্যাম্পেল, ব্লাড স্যাম্পেল, বা যদি সেটা অন্য কোনো যে কোনো একটা স্যাম্পেল হলো, স্কিন সেলস হতে পারে বা অন্য যে কোনো কিছু, ঠিক আছে। তো সেইটা আমার 15 ইন্ডিপেন্ডেন্ট ভিএনটিআর লোকাই এর সঙ্গে ম্যাচ করছে। আর বলে দিয়েছে যে very high degree of genetic similarity between the samples, suspect আর হচ্ছে obtained sample এর সাথে। তাহলে কি হতে পারে, এটা তো অবশ্যই সাসপেক্ট, ডেফিনেটলি গিলটি এটা বলা তখনই যাবে যখন হচ্ছে কমপ্লিটলি ম্যাচ করে যাচ্ছে। A strong genetic association exists between the suspect and the crime scene DNA sample. হ্যাঁ, strong genetic association বলতে পারি। The suspect has the same blood group as the source of the DNA. The DNA sample is of the bacterial origin. তো ব্যাকটেরিয়াল অরিজিন এটা কোনো গল্পই আসছে না। তো এক্ষেত্রে আমার বেস্ট অ্যান্সার হয়ে যাবে a strong genetic association exists between the suspect and the crime scene DNA sample. দুটোর মধ্যে বলছে ইন্ডিপেন্ডেন্ট 15 VNTR লোকের মধ্যে ম্যাচ করছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে একটা স্ট্রং অ্যাসোসিয়েশন থাকতে পারে, কিন্তু ডেফিনেটলি গিলটি কখন বলবো, যখন 100% বা প্রত্যেকটা আইডেন্টিক্যাল হবে, প্রত্যেকটা সাইট হচ্ছে বা লোকাই হচ্ছে আমার আইডেন্টিক্যাল হয়ে যাবে, দুটো স্যাম্পেল আর হচ্ছে সাসপেক্টেড যে স্যাম্পেল থাকবে আর ক্রাইম সিনের যে স্যাম্পল থাকবে দুটো এর মধ্যে। তো এই কোশ্চেনটা কি বলছে, which technique is essential for amplifying tiny amounts of the DNA? অ্যাম্পলিফাই করবো ডিএনএ কে সবসময়, অ্যাম্পলিফাই কি করে করা হয়, পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর এর থ্রুতে। আর এলাইজা দিয়ে কি করা হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করানো হয় আর অ্যান্টিজেন বা অ্যান্টিবডি আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে। একটা নোন ডিএনএ এর একটা টুকরো বা একটা স্যাম্পল হিসেবে আমাদের থাকে, সেইটা যদি আমি একটা মাল্টিপল কপিজ করতে চাইছি তাহলে আমার পিসিআর হয়ে গেল, সেখান থেকে আমার দুটো থেকে চারটে হবে, ঠিক আছে। এভাবে করতে করতে 2n টাইমস আমার চলে যাবে, বাড়তেই থাকবে, 10টার পরে আমার 210 হয়ে যাবে, 10টা সাইকেলের পরে, ঠিক আছে। সেন্ট্রিফিউগেশন থেকে আমরা কনসেন্ট্রেট করি জিনিসটা, স্যাম্পলটাকে আমরা আরো বেশি পিউরিফাই করি। আর হাইব্রিডাইজেশনের থ্রুতে আমরা দুটো সোমাটিক দুটো সেলকে আমরা হাইব্রিডাইজ করে নতুন ফিচার্স এর একটা সেল তৈরি করব, সেটাকে বলা হয় আমরা হাইব্রিড বলবো। আর এলাইজা দিয়ে হচ্ছে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনস এর থ্রুতে অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডিটাকে আইডেন্টিফাই করব। নেক্সট হয়ে যাবে, a mutation may alter the nucleotide sequence of a codon without changing the amino acids specified by that codon due to the degeneracy of the genetic code. বলছে নিউক্লিওটাইড সিকোয়েন্সটা মিউটেশনের জন্য আমার অল্টার হয়ে গেছে একটা পার্টিকুলার কোডনে, ঠিক আছে। হতে পারে সেটা AGTCAGT এরকম একটা 5' to 3' এর আমার একটা কোডন ছিল, কোডিং সিকোয়েন্সের মানে কোডিং যে ডিএনএটা ছিল তার মধ্যে আমার এটা ছিল। এবার সেই কোডনটা বলছে ডিউ টু এনি মিউটেশন চেঞ্জ হয়ে গেছে, স্পেসিফাইড বাই দ্যাট কোডন ডিউ টু দ্য ডিজেনারেসি অফ দ্য জেনেটিক কোড।
নেক্সট হচ্ছে মিউটেশন চেঞ্জেস দ্য কোডন AAT to AAA to AAT. However, the amino acid encoded by the codon remains unchanged. What type of mutation does this represent? যখন আনচেঞ্জড থাকবে তাহলে এটা সাইলেন্টলি আছে, তাহলে এটাকে সাইলেন্ট মিউটেশন বলবো, কারণ আমার আউটকাম যে প্রোটিনটা তৈরি হয়েছে সেখানে সেম বা সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিডস আছে, কোনো অল্টারেশন বাই যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের মধ্যে কোনো অল্টারেশন, কোড চেঞ্জ হয়ে গেছে কিন্তু প্রোডাক্টে অল্টারেশন নেই, তাহলে সেটা সাইলেন্ট আছে, তাহলে মিউটেশন সাইলেন্ট। So which mutation is most likely to severely alter an entire protein? Severely alter সবসময় ফ্রেম শিফট মিউটেশনের ক্ষেত্রে কি হয়, সিভিয়ারলি অল্টার হয়ে যায়, মানে আমি ফ্রেমটাই চেঞ্জ করে দিলাম, AGA TCT ACCT সামথিং এরকম থাকলো, আমি তিনটে তিনটে করে কোডন বার করলাম, তিনটে তিনটে করে কোডন বার করলাম, এই জিনিসটা আমি আরো AT করলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি একটা ডিলিট করে দিই তাহলে আমার ফ্রেমটা চেঞ্জ হয়ে গেল, দেখো। অথবা এটা এক অথবা দুইয়ের মধ্যে আমি দুই একের মধ্যে আমি যদি অল্টার করে দিই, ধরে না আমি দুটোই ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু আমার ফ্রেম শিফটই হয়ে গেল। কিন্তু যদি আমি তিনটে ডিলিট করে দিই তাহলে কিন্তু আমার ফ্রেম শিফট একটার হলো, মানে একটা কোড চেঞ্জ হলো AGT, ঠিক আছে, কিন্তু তারপরে কোডগুলো কিন্তু সেম থাকলো, তাহলে এক অথবা দুটোও যদি আমি ডিলিট করি, ঠিক আছে, তাহলে আমার কিন্তু ফ্রেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো ফ্রেমটাই চেঞ্জ হয়ে যাবে, সবকটা অ্যামিনো অ্যাসিডই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে একটা ম্যাসিভ অল্টারেশন হলো, তাহলে ফ্রেম শিফট আমার সব থেকে বেশি সিভিয়ারলি অল্টার করে। বাকি সাইলেন্টে তো কিছু হয় না, মিসসেন্সে একটা জাস্ট অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হয়ে যায়, পয়েন্ট মিউটেশনে তো স্টপ করে নেয়, কোনো সে সিভিয়ারলি কোনো অল্টারেশন পাবো না। এ মিউটেশন কনভার্টস TGG to TAG, the result is TGG to TAG, তাহলে কি the result is কি হবে, এটা যদি কোডন হয়, ঠিক আছে, এটা যদি কোডন হয় আমার TGG থেকে TAG, তাহলে আমার mRNA টা কি হবে, এটা যার এটা জাস্ট আমি একটু অন্যভাবে লিখলাম যে কনভার্টস দিস, আচ্ছা এটা আমি কোডনই মানছি, ঠিক আছে, এটা mRNA, mRNA এর মধ্যে এটা একটা সিকোয়েন্স, এটা আমার অল্টার হয়ে গিয়ে এটা হয়ে গেছে, এটা আমি কোডন মানছি, এখানে যেহেতু কিছু বলেনি, দ্য রেজাল্ট ইজ কি হবে, ইলংগেট হবে, কারণ সেমই আছে, ইলংগেট হওয়ার প্রশ্ন নেই, প্রিম্যাচিউর টার্মিনেশন হবে, এটা তো আমার স্টপ কোডন নয়, প্রিম্যাচিউর টার্মিনেশন হচ্ছে না, সাইলেন্ট মিউটেশন হবে নাকি, আচ্ছা এখানে একটা আছে যে টিটা কোনোদিন কিন্তু এমআরএনএ থাকবে না, তাহলে আমার টিটা যেহেতু এমআরএনএ তে থাকবে না, তাহলে এখান থেকে কি বলতে পারবো, এটা ডিএনএ এর কোডিং কোডিং স্ট্র্যান্ড, আর এমআরএনএ এর আমার তাহলে কোড কি হবে, এমআরএনএ তে কোডন হয়ে যাবে আমার ইউজিজি থেকে ইউএজি, তাহলে ইউএজি তো স্টপ কোডন, তাহলে এটা আমার প্রিম্যাচুর টার্মিনেশনে চলে যাবে। নেক্সট, insertion of three nucleotides into a coding sequence usually causes, three nucleotide আমি অ্যাড করব, অ্যাড বা ডিলিট ওই জিনিসটা আমি তিনটের হচ্ছে মাল্টিপলে করলাম, মানে 3n টাইপের, ঠিক আছে, তিনটেই করে দেখি n ইকুয়াল টু 1 ধরছি ফর সিম্পলিসিটি, এটা তিনটে এটা তিনটে এটা তিনটে, এ এ জি জি, যেহেতু এটা আমি কোডিং সিকোয়েন্স বলছি মানে ডিএনএ, জিটিসি আর এসি টি, এরকম কিছু আমি লিখতে পারি। এবার তিনটের মাল্টিপল আমি অল্টার করে দিচ্ছি, ধরে নিলাম এই কটাকে আমি অল্টার করে দিলাম, তাহলে অল্টার না, এটা অ্যাড করতে বলেছে না, ইনসার্শন করতে বলেছে, তাহলে এটাকে আমি এই পজিশনে ধরে নিলাম জি 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 অ্যাড করে দিলাম, তাহলে কি কি চেঞ্জ হচ্ছে দেখা যাক, এ এ জি, এটা একটা জি জি টি, সরি জি জি জি, এটাও তো আছে না, এটা তো আমি ডিলিট কিছু করিনি, জি জি টি, তারপরে টি সি এ, তাহলে আমার তিনটে নিউক্লিওটাইড আমি ইনসার্শন করছি, ঠিক আছে, এ এ জি 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 জি, ও সরি এটা আমি একটু ভুল হলো, এটা যদি আমার নিউক্লিওটাইড কোডিং সিকোয়েন্স হয়, মানে কোডিং সিকোয়েন্স অফ দ্য ডিএনএ, এর মধ্যে আমি এ এ জি টি টি এ জি সি টি এরকম কিছু একটা লিখলাম জাস্ট র্যান্ডম, এর মধ্যে আমি জি 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 এখানটায় ধরে নিলাম অ্যাড করে দিলাম, তাহলে কি হবে, এ এ জি হলো, এবার জি জি এই জিটা আমি নেবো, এ এই জি জি আর এই জিটা আমি নেবো, তাই না,
যে এর মধ্যে আমি অ্যাড করছি, তার মানে আমার টি টি এটা সেম থাকছে, জি 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 সি টিটাও সেম থাকছে, তাহলে আমার ফ্রেম শিফট হয়নি, ফ্রেম শিফট নিশ্চয়ই হয়নি। তাহলে আমার কি হলো, অ্যাডিশন অফ ওয়ান অ্যামিনো অ্যাসিড নাকি ডিলিশন না ননসেন্স মিউটেশন? তাহলে এখান থেকে আমি একদম প্রেডিক্ট করতে পারছি অ্যাডিশন অফ ওয়ান অ্যামিনো অ্যাসিড হয়ে যাবে। এখানে এ এ জি এর জন্য একটা অ্যামিনো অ্যাসিড, ধরে নাম অ্যামিনো অ্যাসিড 1, আর জি 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 এর জন্য একটা অ্যামিনো অ্যাসিড যেটা অ্যামিনো অ্যাসিড 2, আর এটা বি এটা সি। আগে শুধু এ জি এর জন্য আমার ধরে নিলাম এ একটা অ্যামিনো অ্যাসিড ছিল, সেটা আমার অল্টার হয়ে গিয়ে A1 আর A2 হয়েছে, তার মানে একটা এক্সট্রা অ্যামিনো অ্যাসিড আমার অ্যাড হয়ে গেছে। এখানে তিনটে ছিল, এখানে চারটে হয়ে গেল, তাহলে অ্যাডিশন অফ ওয়ান অ্যামিনো। প্রোটিন রেগুলেটস জিন এক্সপ্রেশন বাই বাইন্ডিং টু দ্য operator region and preventing transcription. The strength of repression depends on the affinity of the repressor protein for the operator DNA. A mutation increases the affinity of a repressor protein for the operator region of the DNA. What is the most likely consequence of the mutation? এখানে বলছে একটা মিউটেশন হয়েছে যেখানে আমার অপারেটর রিজিয়নের আরপির জন্য যে টেন্ডেন্সি, আরপির জন্য যে অ্যাফিনিটি, সেটা বেড়ে গেছে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কনসিকুয়েন্স অফ দিস মিউটেশন? এবার আগে 30টা আরপি এরকম ধরে নিলাম 30টা এর সঙ্গে বাইন্ড করতে পারতো না, অ্যাফিনিটি ধরে নিলাম 10%, তাহলে আমার কতগুলো বাইন্ড করলো, তিনটে বাইন্ড করবে, তাই তো। এবার আমি অ্যাফিনিটি বাড়িয়ে 50% করে দিলাম, তাহলে আমার 15টা বাইন্ড করবে। ইন প্রেজেন্স অফ ইন প্রেজেন্স অফ ল্যাকটোজ না অ্যাবসেন্স? অবশ্যই অ্যাবসেন্স অফ ল্যাকটোজ। ল্যাকটোজের অ্যাবসেন্টে যেটা আমার নর্মাল কন্ডিশন বলছি, মানে মিডিয়ামে কিছু খাবার নেই, তাহলে ল্যাকটোজ নেই, তো সেক্ষেত্রে আমার জিনটা সবসময় অফ থাকবে, যখন খাবার আসবে তখন এটা আমার খুলে যাবে, তাহলে এখান থেকে তখন আমার এনজাইম প্রডিউস হবে এই যে অপারেন্টটা আছে। তো সেই ক্ষেত্রে ইফ অ্যাফিনিটি বাড়িয়ে দিলাম, ইফ অ্যাফিনিটি ইনক্রিজেস, তাহলে আমার বেশি অ্যামাউন্টে হচ্ছে মানে বাইন্ড করবে জিনিসটার সাথে। আগে তিনটাকে ইনহিবিট করছিল, এখন 15টাকে ইনহিবিট করবে, তাহলে সেক্ষেত্রে রিডিউস ট্রান্সক্রিপশন অফ দ্য স্ট্রাকচারাল জিনস, রিডিউস ট্রান্সক্রিপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে ডিউরিং মিয়োসিস 1 homologous chromosomes are expected to separate and move to the opposite poles. Failure of this separation results in the non disjunction. তো নর্মালি ডিসজাংশন হওয়ার কথা, কিন্তু এখানে নন ডিসজাংশন হয়েছে। তো লিডিং টু দ্য ফর্মেশন অফ দ্য গ্যামেটস উইথ abnormal chromosome numbers. তাহলে if the non disjunction events occurs during the meiosis 1, how many of the resulting gametes will be abnormal? তাহলে এটা যদি আমার গ্যামেট প্রডিউসিং যে জার্মিনাল এপিথেলিয়াম হয়, এখানে যদি আমার চারটে ক্রোমোজোম নাম্বার থাকে, n ইকুয়াল টু আমার 4, এখান থেকে আমার প্রডিউস একটা হবে, তারপর ওখানে হবে হচ্ছে প্রফেজ 1, মাইটোকন্ড্রিয়ার নাম্বারও বাড়বে, প্রত্যেকটা হচ্ছে সেল অর্গানেলের নাম্বার হচ্ছে ডাবল হবে। এবার তার সঙ্গে হচ্ছে ক্রোমোজোমের নাম্বারও আমার ক্রোমোজোম যেটা আছে, একটা ক্রোমাটিড থাকলে সেটা দুটো ক্রোমাটিডের একটা ক্রোমোজোম হবে, তাহলে হচ্ছে এখানেও আমার থাকলো কত, n ইকুয়াল টু 4। এটা আবার মেটাফেজের সময় আমার কি হবে, মেটাফেজের সময় ইকুয়েটরে হচ্ছে সবকটা অ্যারেঞ্জ হয়ে যাবে, তারপর হবে পোলের মধ্যে সেপারেশন ডিউরিং অ্যানাফেজ। এই অ্যানাফেজের সময় যখন পোলের মধ্যে সেপারেশনটা হয়, এই চারটে ক্রোমোজোমের একটা নিশ্চয়ই হোমোলোগাস পেয়ার থাকবে, হোমোলোগাস পেয়ার থাকবে, তাহলে তার সঙ্গে হচ্ছে হোমোলোগাস পেয়ারও হচ্ছে ডাবল হবে, ডুপ্লিকেট হবে, সেই নাম্বার সেই ক্রোমাটিড গুলো হচ্ছে ডুপ্লিকেট হবে। তাহলে আমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা, তাহলে 2n ইকুয়াল টু আমার 8, 8 আলো, এটা ডিপ্লয়েড একটা সেল যেখানে আমার 2n ইকুয়াল টু 8। তাহলে এর যে হোমোলোগাস ক্রোমোসোম, এই একটা হচ্ছে হোমোলোগাস পেয়ার, ধরে নিলাম ক্রোমোসোম নাম্বার 1, এটা ক্রোমোসোম নাম্বার 1, যেটা জাস্ট ডুপ্লিকেট হয়ে গেছে, ডিএনএ রেপ্লিকেশন হয়েছে, ডুপ্লিকেট হয়ে গেছে। এটা ক্রোমোসোম নাম্বার 2, এটা হচ্ছে 3 4, 3 আর 4, কিন্তু দেখা যাচ্ছে যে এই এক একটা ক্রোমাটিডের একটা রেপ্লিকা হয়ে গেছে আফটার ডিএনএ রেপ্লিকেশন। তাহলে এখানেও আমার 2n ইকুয়াল টু আমার 1 2 3 4 5 6 7 8, 2n ইকুয়াল টু আমার 8টাই থাকলো, কিন্তু ক্রোমাটিড নাম্বার যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হবে, এখানে 2n ইকুয়াল টু কত, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে ইকুয়াল নাম্বার অফ ক্রোমোজোমস রয়েছে,
এবার এটা হচ্ছে অ্যারেঞ্জ হবে মেটাফেজ ফেজে, এটা আমার ইকুয়েটরে অ্যারেঞ্জ হবে, তারপরে এটা সেপারেট আউট হবে টুয়ার্ডস দ্য পোল। তাহলে যখন আমার সেপারেট হওয়ার কথা, এই দুটো পেয়ার যদি একসঙ্গে একটা পোলে চলে যায়, তাহলে সেটাকে বলবো হচ্ছে নন ডিসজাংশন। তাহলে এটা যদি আমি একটা লাইন ড্র করি, এটা একটা পোল, এটা একটা পোল, এই পোলের মধ্যে আমার দুটো একসঙ্গে গেল একই সঙ্গে, তাহলে এখানে জিরো হলো, এই বক্সটা আমার এমটি, মানে কিছুই নেই। এটা এটা এক সাইডে গেল, এটা আর এক সাইডে গেল, এটা আর এক সাইডে গেল, এইভাবে হচ্ছে। তাহলে তিনটে ক্রোমোসোম আরো ড্র করবো এইদিকে, এদিকেও তিনটে ক্রোমোসোম ড্র করবো। তাহলে এখানে কতগুলো ক্রোমোসোম এলো, 1 2 3 4 5, পাঁচটা। এখানে কতগুলো ক্রোমোসোম এলো, 1 2 3, তিনটে। তাহলে আমার এই ডিপ্লয়েড ক্রোমোসোমের মধ্যে একটা ছিল একটা দুটো তিনটে চারটে, এইভাবে হচ্ছে টোটাল নাম্বার অফ ক্রোমোসোম এখানে 8। কিন্তু এখানে আমার টোটাল নাম্বার অফ ক্রোমোসোম আসলো হচ্ছে এখানে পাঁচটা, এখানে হচ্ছে তিনটে। তাহলে এটা n ইকুয়াল টু হাফ কত, 4। 2n যদি 8 হয় তাহলে n ইকুয়াল টু 4 হওয়ার কথা, যদি ডিসজাংশন না ডিসজাংশন যদি প্রপার হতো। কিন্তু নন ডিসজাংশন হওয়ার জন্য এখানে আমার দেখা গেল একটা এক্সট্রা ক্রোমোসোম এলো, এখানে হচ্ছে একটা কম ক্রোমোসোম এলো। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে যদি নন ডিসজাংশন হয়, নন ডিসজাংশন যদি হয়, তাহলে সেই এনটার জায়গায় আমার একটা সেলে আসবে n+1, আর একটা সেলে আসবে আমার n-1। তাহলে আমার যখন রিডাকশনাল ডিভিশন হবে 2n, 2nটা আমার মিওসিস 1 যেটা রিডাকশনাল ডিভিশন, তারপরে আসবে আমার n+1, একটা আসবে হচ্ছে n-1। আবার তারপরে আসবে ইকুয়েশনাল ডিভিশন যেটা হচ্ছে মিওসিস 2, এখানে আমার n+1, n+1, এখানে আসবে হচ্ছে n-1, n-1। তাহলে প্রত্যেকটা সেলের মধ্যে আমার ক্রোমোসোম নাম্বার অল্টার হয়ে গেছে। তাহলে বলছে হাউ মেনি অফ দ্য রিজাল্টিং গ্যামেটস উইল বি অ্যাবনর্মাল। তাহলে অল 4 রিজাল্টিং গ্যামেটস উইল বি অ্যাবনর্মাল। তারপরে কোশ্চেন বলছে এ পারসন পসেসেস 45 chromosomes and lacks one X chromosome, the disorder is। 45 chromosomes আছে আর একটা X chromosome ল্যাক করছে, তাহলে 45 X লিখলাম। তাহলে এই X আর একটা হচ্ছে অ্যাবসেন্ট আছে বলে ও লিখলাম। তাহলে এটা হয়ে যাবে আমার টার্নার সিনড্রোম। ট্রিপল 22 থাকে, ট্রাইসোমি 22 বলে ইন কেস অফ ডাউন সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোম হয়ে যাবে 47XX, X হতে পারে XXY হতে পারে, সরি XXY। টাউ সিনড্রোম হচ্ছে ট্রাইসোমি 60। নেক্সট বলছে an individual has 47 chromosomes and including XXY number of bar bodies present। তাহলে এক্সট্রা X chromosome equal to bar body, একটা X chromosome এক্সট্রা আছে, সেটা হচ্ছে 1। ডাউন সিনড্রোম ইজ কজড বাই, ডাউন সিনড্রোম ইজ কজড বাই ট্রাইসোমি 21 দিয়ে আমার ডাউন সিনড্রোম হয়, সেটা হচ্ছে আমার আনসার হয়ে যাবে মনোসোমি 21, এটা আমার ডাউন সিনড্রোম নয়। এক্সও আমার টার্নার আর XXY হচ্ছে আমার ক্লাইনফেল্টার সিনড্রোম। নেক্সট হচ্ছে কালার ব্লাইন্ডনেস আর এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারস। তো এটা তো গিভেন ইনফরমেশন আর এটা সবাই মোটামুটি জানে। তো এই ওমেন ইজ ফিনোটিপিক্যালি নর্মাল, মানে তার এক্সপ্রেশন ওয়াইজ হচ্ছে সে নর্মাল আছে, জিনোটিপিক্যালি সে হতে পারে সে ক্যারিয়ার অথবা নর্মাল। বাট হার ফাদার ওয়াজ হিমোফিলিক। যদি ফাদার হিমোফিলিক হয়, এটা ধরে নিলাম তার ফাদার, তাহলে ফাদার যখন এক্সটাকে ট্রান্সমিট করবে তখন একটা ডটার বা ওমেন এর জিনোটাইপ তৈরি হবে। তাহলে একটা নিশ্চয়ই XH হবে, কিন্তু ফিনোটিপিক্যালি নর্মাল, তার মানে আরেকটা জিন হচ্ছে নর্মাল, ক্যাপিটাল এইচ দিয়ে নর্মালটাকে ডিনোট করি। তাহলে এটা আমার হয়ে গেল সেই ফিমেলের একটা লোকাসের রেসপেক্টে সে হিমোফিলিক কি হিমোফিলিক নয়। তাহলে এ ফিনোটিপিক্যালি নর্মাল থাকলো, কিন্তু জিনোটিপিক্যালি সে ক্যারিয়ার থাকলো অ্যাট দ্য সেম টাইম। তারপর এখানে বলেছে যে assuming that genes for the hemophilia and color blindness are located on the different X chromosomes। তাহলে যদি আরেকটা লোকাসের কথা চিন্তা করি, যে ধরে নিলাম সেই ফিমেলেরই একটা
ডিজিজড ক্রোমোজোম, ডিজিজড লোকেশন, কালার ব্লাইন্ডনেস এর একটা জিন রয়েছে, আর একটা নর্মাল রয়েছে। এটাও তো ফিনোটিপিক্যালি নর্মাল, কিন্তু জিনোটিপিক্যালি এ কিন্তু ক্যারিয়ার। এবার বলছে যে and assort independently, তাহলে what is the probability that a son born to this couple will be both hemophilic and colorblind? তাহলে এ একটা লোকাসের রেসপেক্টে আমি একে আমি ক্যারিয়ার বানালাম, এই মোমেন্ট তার ফিনোটাইপকে আমি ক্যারিয়ার, জিনোটাইপকে আমি ক্যারিয়ার বানালাম, আর একেও আমি ক্যারিয়ার বানালাম। তাহলে দুটো রেসপেক্টেই কিন্তু ফিমেল যে আছে তার ফিনোটাইপ কিন্তু নর্মাল থাকছে, কিন্তু ক্যারিয়ার থাকছে। তাহলে এটা স্যাটিসফাই করছে যে উমেন বলছে ফিনোটাইপিক্যালি কমপ্লিটলি নর্মাল, কোনো রকম এক্সপ্রেশন নেই, না সে হিমোফিলিক না সে কালার। এবার what is the probability that a son born to this couple will be both hemophilic and colorblind? দুটো এক্স রয়েছে, আমাকে ফাদারের থেকে অবশ্যই ওয়াইটাকে নিতে হবে, তখনই আমার সান তৈরি হবে বা সানের জিনোটাইপ তৈরি হবে। তাহলে হয় এটা আসবে না হয় এটা আসবে। তাহলে আউট অফ টু আমার একটা প্রবাবিলিটি হচ্ছে যে এক্স এইচ আসবে, তার মানে ডিজিজড হবে সেই সান। তাহলে হাফ চান্স হচ্ছে আমার হবে সেই সান আমার হিমোফিলিক বা ডিজিজড হবে। আর হিমোফিলিক আর হাফ চান্স আমি এখান থেকেও নিশ্চয়ই পাবো সেম লজিকেই, যে একটা আমাকে এক্স আনতে হবে ফ্রম দ্য মাদার। তাহলে আমি যদি ডিজিজটাকে একবারই আসতে পারবে আউট অফ টু চান্সেস, তাহলে 50% আমার এখান থেকে আসবে, মানে প্রবাবিলিটি যে ডিজিজড এক্স ক্রোমোজোম কালার ব্লাইন্ডনেস এর জন্য হাফ আসবে। একবার হচ্ছে হিমোফিলিয়ার জন্য আমার হাফ প্রবাবিলিটি হলো, আর একবার কালার ব্লাইন্ডের জন্য আমার হাফ প্রবাবিলিটি হলো। তাহলে বলছে বর্ন টু দিস কাপল যদি যে সান হবে উইল বি বোথ হিমোফিলিক অ্যান্ড কালার ব্লাইন্ড। তো প্রবাবিলিটি নিয়ম অনুযায়ী আমরা জানি যে এখান থেকেও আমরা হাফ প্রবাবিলিটি পাচ্ছি, এখান থেকেও হাফ প্রবাবিলিটি পাচ্ছি। তাহলে দুটো একসঙ্গে কখন হবে? তখন যখন হচ্ছে এই চারটে কেস, চারটে কেসের মধ্যে আমার একবারই আসবে যখন দুটোই হবে। একবার অ্যাট দ্য সেম টাইম আমার এইচও আসবে, অ্যাট দ্য সেম টাইম আমার সিও আসবে। তাহলে 1/4 বা জাস্ট সিম্পল মাল্টিপ্লিকেশন করে দিতে পারি, যে কম্বিনেশন আমার হয়ে যাবে এইচ ক্যাপিটাল সি, এইচ স্মল সি, এইচ স্মল এইচ ক্যাপিটাল সি, স্মল এইচ স্মল সি। এই স্মল এইচ স্মল সিটাই আমার ডিজিজড। তাহলে চারটে কেস আমি নিচে লিখলাম, আর তার মধ্যে একটাই স্মল এইচ আর স্মল সি যেটা আছে এটাই ডিজিজড। তাহলে একবারই আসছে সেটা। তাহলে এইভাবে আমরা বুঝতে পারি, এইভাবে বুঝতে পারি যে মাল্টিপ্লাই করে দিলাম 1/4 যে 1/4 যে চান্স আমার আসবে যে সান আমার হিমোফিলিকও হবে কালার ব্লাইন্ডও হবে। তো এটাই আমাদের 25টা কোয়েশ্চেন ছিল। বাকি 25টা কোয়েশ্চেন আমরা এরপরে আমরা করব, পরের ভিডিওতে আমরা করব, ঠিক আছে? তো আমাদের এই যে শর্ট আর কি কোয়েশ্চেন আনসার ডিসকাশন যেটা হলো, সেটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আর কি সাবস্ক্রাইব করো, আর বেল আইকন প্রেস করো, যাতে তোমরা সমস্ত ভিডিও বা কোনো রকম ইনফরমেশন রিলেটেড সমস্ত কিছু আপডেট নিট সম্পর্কে তোমরা আগে পেয়ে যাবে, যাতে পেয়ে যাও, ঠিক আছে? আর স্টে আহেড।